3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। দিল্লি সফর শেষ করে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন প্রতিনিধি দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এর নেতৃত্বে এসেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশের সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 5 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি সফরে ঢাকায় এলো। প্রতিনিধি দলে রয়েছেন ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ভারত হয়ে ঢাকায় এসে প্রতিনিধি দলে যোগ দেবেন। বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থ যোগানের জোর দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনগুলোর উপর আলোচনা সভায় তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন, তাই সরকারি অর্থের অপচয় কমাতে হবে। একই সাথে কর্তাদের প্রতি অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, করদাতাদের প্রতি ন্যায় বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। আমরা চাই না তাদের কাছে ডিপেন্ডেন্ট হতে। বাইরের থেকে টাকা আনার অনেক লোক আছে, আবার সেই টাকাটা প্রজেক্টটা আনার জন্য কিন্তু বহু লোক, সেখানে যদি দেশি অর্থ দরকার হয় হয়তো বাইরে থেকে যে অর্থ আনতে আমরা আনব। আর করের বিষয়টা প্রত্যক্ষ কর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি। কক্সবাজারে গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল 6টা থেকে আজ শনিবার সকাল 6টা পর্যন্ত মোট 225 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। গত 2-3 দিনে অতি ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবণতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে অকস্মাৎ এই অতিবৃষ্টিতে পানিতে নিমজ্জিত হয়েছে কক্সবাজারের অসংখ্য জনপদ। এছাড়াও পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলায় বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পুরো কক্সবাজার শহর জলমগ্ন অবস্থায় আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোয় দেয়া হয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নেয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজও মোংলা বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। তবে স্বাভাবিক রয়েছে অন্য 5টি বাণিজ্যিক জাহাজের পণ্য উঠানামার কাজ বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। এদিকে গত 24 ঘন্টায় মোংলায় 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুনুর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে।
কয়েকদিনের টানা বিক্ষোভের পর আজ সারা দেশে তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত টানা 2 সপ্তাহ ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা চলছে। সে জেরে বৃহস্পতিবার সাভার, আশুলিয়া ও গাজীপুরে 257টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শুধু আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল 86টি কারখানা। গাজীপুরের কালিয়াকৈর থেকে তৈরি পোশাক কারখানাগুলোর সর্বশেষ পরিস্থিতি জানতে দর্শক সরাসরি আমরা যোগ দিচ্ছি প্রতিনিধি AK-M শিশিরের কাছে। জি, আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবৎ গাজীপুর সহ তার আশেপাশের যে শিল্প কারখানা রয়েছে সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই কয়েকদিনের যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কাটিয়ে উঠে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম স্বাভাবিক চিত্র লক্ষ্য করা গেছে। সকালবেলা আমি কয়েকটি কারখানা ঘুরে দেখেছি, সেখানে শ্রমিকরা বৃষ্টি অপেক্ষা করে তাদের কর্মস্থলে ফিরেছে, সেখানে তারা নিয়মিত কাজ করছে। আমার কারখানা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তাদের শতভাগ শ্রমিক কিন্তু উপস্থিত রয়েছে। অন্যান্য দিনের তুলনায় যেগুলো কারখানা বন্ধ ছিল সেগুলো কিন্তু আজ খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার করতোয়া গ্রিন কারখানায়। আমি এখানে যে কারখানার যে ডিজিএম রয়েছেন জাহিদুল ইসলাম, তার সাথে আমি একটু কথা বলতে চাই। তিনি আমাদেরকে যদি জানান যে আসলে আপনাদের কারখানার বর্তমান অবস্থা কি। যে বর্তমানে আমাদের কারখানা চালু আছে, এখানে কোনো শ্রমিকের অসন্তোষ নেই। যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে বিদ্যুতের সমস্যা। আমাদের প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা বিদ্যুতের কারণে বন্ধ যায়। আমাদের দাবি থাকবে এটাই, যেন আমরা বিদ্যুতের যে চাহিদা এটা পরিপূর্ণ পাই, তাহলে আমরা প্রোডাকশন দিতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে কারখানার ডিজিএম জাহিদুল ইসলাম বলছিলেন আসলেও তাদের কারখানায় শতভাগ শ্রমিক উপস্থিতি রয়েছে, শ্রমিক কিন্তু কোনো অসন্তোষ নেই। তাদের মেন দাবি হচ্ছে তারা যে নিয়মিত বিদ্যুৎ, সে বিদ্যুতের সমস্যা কিন্তু এই কারখানাটি ভুগছে বলে আমাকে জানিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন 5 জন। শনিবার ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ICU চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা দুজনই ওই শিপইয়ার্ড এলাকাতেই থাকতেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শনিবার ভোরের দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ মারা যায়। এদের মধ্যে জাহাঙ্গীর আলমের শরীরে 70% ও বরকতুল্লাহর শরীরে 60% দগ্ধ ছিল। এ নিয়ে আমাদের হাসপাতালের 7 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। গত 7 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 10-12 জন দগ্ধ হয়। রাজবাড়ীতে দিন দিন বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে প্রায় প্রতিদিনই 250 জনের অধিক রোগী আসছে, আর এদের বেশিরভাগ রোগী পানিবাহিত নানা রোগে আক্রান্ত। তবে পর্যাপ্ত বেডের সংখ্যা ও চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে রোগীরা পড়েছেন নানা ধরনের বিড়ম্বনায়। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন সামস্তাবরিজ উচ্ছ্বাস। 5টি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলা গঠিত। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই অঞ্চলে মানুষ বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত বেশি হয়। দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব। বর্তমানে জেলা সদর হাসপাতালে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রোগী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পানিবাহিত রোগীর চাপ বাড়ছে সমান তালে। পানিবাহিত রোগের কারণে মেন সমস্যা হচ্ছে ডায়রিয়া। বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার কারণে বাচ্চারা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। বাচ্চারা অসুস্থ, জ্বর আসছে, সেজন্য আমি আসছি। চলতি বছরের এই মাসে জেলায় পানিবাহিত শত শত রোগী চিকিৎসা নিয়েছে। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের আউটডোর ও বারান্দায় দেয়া হচ্ছে চিকিৎসা। এর থেকে আরো উন্নতি হওয়া উচিত, তাহলে সাধারণ জনগণ তাদের যে প্রত্যাশিত চিকিৎসা সেটা তারা পাবে। পানিবাহিত রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থার পাশাপাশি সচেতনতার কথা জানিয়েছে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডায়রিয়ার সাথে অনেক রোগীর পেটে ব্যথা থাকে বা বমি থাকে, অনেক রোগী একবার দুবার মুম্বাই পাতলা পায়খানা করে রোগীর ডিহাইড্রেশন হয়। রোগী আমাদের হাসপাতালে আসে, আমাদের হাসপাতালে আসলে আমরা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি এবং আমাদের যে স্যালাইন দেই, কলেরা স্যালাইন, হার্টম্যান সলিউশন। রোগীদের সেবা প্রদানে দ্রুতই হাসপাতালের জনবল সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী ও সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে খুলনার বালটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানান সমস্যা জর্জরিত হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ফুলতলা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মিজানুর রহমানের নিজস্ব চেম্বার থাকায় হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গোটা উপজেলার প্রায় 3 লক্ষাধিক মানুষ। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাব্রিজ উচ্ছ্বাস। খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম আশ্রয়স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিন দিন অনিয়ম দুর্নীতি বেড়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। বটিয়াঘাটার যে অবহেলিত মানুষ তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, তারা মূল্যায়ন পায় না, তাদের মূল্যায়ন করে না, অবহেলা করে। রোগীদের অভিযোগ, চিকিৎসক থাকলেও নিয়মিত অফিস করেন না কেউই। আবার বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সামান্য চিকিৎসা পেতেও চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বিভিন্ন সময় তারা নিজেরা চিকিৎসা দিতে না এসে বিভিন্ন নন মেডিকেল পার্সন, বিভিন্ন প্রক্সি হিসেবে তারা, এবং এটা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে, যার ফলে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। 10টা, 11টা, 12টা এরকম সময় এসে তারা রোগী দেখে। তো এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি অতিরিক্ত রোগী ওখানে জড়ো হয়ে যায়। লিস্ট দিয়ে টাকা খায় এবং এই অ্যাম্বুলেন্সটা সে তার নিজের ব্যক্তিগত কাজে লাগায়। হাসপাতালের কোনো রোগী আসলে তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হয় খুলনা মেডিকেলে। সাধারণ রোগীদের জন্য হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সও ব্যবহার করতে দেন না দায়িত্বে থাকা কর্মকর্তা। এছাড়া রোগীদের বিভিন্ন টেস্টের জন্য পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, ফলে বেশি টাকা দিয়ে পরীক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। 3 লক্ষাধিক জনসাধারণ চিকিৎসা সেবা থেকে ব্যাহত। এখানে কোনো রোগী নিয়ে গেলে রেফার করে দেয় সাথে সাথে গেটেরতেই। টেস্টগুলো আমাদের বোটাকাটা হসপিটালে হয়, কিন্তু মিজান সাহেব আমাদের ওই উপসময়ে পাঠাইছে। সেখানে আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই এবং ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 250 বেডে পাঠাই দেওয়া হয়েছে। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের নামেও রয়েছে নানা অনিয়ম। তবে অভিযোগের বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও কর্মরত চিকিৎসকদের অবহেলার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। তদন্ত কমিটি করে দ্রুত এটার একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব এবং সেই ব্যাপারে যে তদন্ত রিপোর্ট যা আসে পরবর্তীতে আমরা স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত আমরা ইনভলভ করব। আমরা এটা আমলে নিব এবং আপনাদের কমপ্লেনের ভিত্তিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদারকি না থাকা আর অন্যায়ের বিচার না হওয়াতে দিন দিন ধ্বংসের মুখে পড়ছে তৃণমূলের স্বাস্থ্যসেবা। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 7 জানুয়ারি নির্বাচনে ভোট না দেওয়ায় আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের পশ্চিম পাড়ার প্রায় 140 পরিবার। প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়াও হয়েছিলেন অনেকেই। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আওয়ামী লীগ শাসনামলের সবশেষ জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ না করায় নির্যাতন ও মারধরের শিকার হয়েছিল পাবনার 140টি পরিবার। জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের পশ্চিম পাড়ার এই মানুষগুলোর অধিকাংশই প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়া ছিল গেল 5 মাস। ভোট কেন্দ্রে না যাওয়ার অভিযোগে গত 19 এপ্রিল আওয়ামী সন্ত্রাসীরা হাত কেটে নিয়েছিল ইসহাক প্রামাণিকের। একই সঙ্গে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী খায়রুল হত্যার ঘটনায় মামলার আসামি করা হয় গ্রামবাসীকে। মামলার ভয় ও বেপরোয়া সন্ত্রাসীদের হামলায় প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছাড়েন তারা। নির্বাচনে আমরা ছিলাম না, নির্বাচন যাইও নাই, তখন আমার মনে করো যে নিঃস্বকের নির্বাচন পরে আমার খেদায় দেয়। গন্ডগোলে মনে করেন যে ওরা আসার সাথে আমার বড় ভাই হাত পা খুব ধরেছে, ধরার পরও আর ছাড় দিলে, তখন না ছাড় দেওয়ার পরে হাতবার কোপ মারে, ঠেকাতি পিছনে মনে করেন যে আইসি সারে হাতে পার কোপ মারলে আনার আল্লাহ আমার হায়াত হয়েছে তাই বাঁচি লয়েছি, না তোমার বাঁচি থাকার তো কথা নয়। আমরা বলতেছি প্রশাসনে ফোন দিয়ে আসি, বলতেছে কি যে ভাঙো কাজ যাই করুক, তোমরা গাছে সতর্ক থাকো, তোমরা মেয়েরা ফাঁকে থাকো। 5 আগস্ট পরবর্তী সময়ে গ্রামে ফিরে সাজানো সংসারের কিছুই খুঁজে পাননি তারা। ভরা বর্ষায় তাদের এখন খোলা আকাশের নিচে দিন কাটছে। আমার বাড়িঘর ভাঙি চুরি, দোকান পাট, গাছ গাছালি কিচ্ছু থইনি। আমার একবারে পথের ভিখারি করে দিয়েছে। 5টা মাস রোহিঙ্গার মতন পথে বেড়াইছি, সময় খাওয়া সময় খাইনি। আমি উপস্থিত একের সোয়ান নিজের চোখে দেখা জিনিস, আমি একের রাস সাক্ষী। কিছু নাই তো, আমি এখন কি করব? সরকারের কাছে কোনো আমি একটু সাহায্য চাচ্ছি। আমার কিছু সাহায্য করলে আমরা এই বিপদ থেকে একটু রক্ষা পেতাম। চরগড়গড়ি পশ্চিম পাড়ার মানুষের সাথে যে ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী বলে মন্তব্য করেন স্থানীয় বিএনপি নেতা। এ সময় এই ঘটনার বিচার দাবি করেন তিনি। এক কথা বলতে গেলে একটা নারকীয় ঘটনা, যে ঘটনা পৃথিবীর কোনো
এই ধরনের ঘটনার সাথে আপনি মিলাতে পারবেন না। এমন নৃশংস ঘটনা যেটা ভাষা প্রকাশ করার মতো নয়। তাই আমি মনে করি যে এই ঘটনার বিচার হওয়া উচিত। চর গড়গড়ি এলাকার নিরাপত্তায় গোয়েন্দা ব্যবস্থা কার্যক্রম চালু রয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি। এটা নিয়ে আমাদের তদন্ত এবং ইনকোয়ারি একসাথে চলছিল এবং আমরা কাজও করেছিলাম, মামলা হয়েছিল। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এবং এর সাথে আমাদের গোয়েন্দা ব্যবস্থাটা নজরে অব্যাহত আছে এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন ও সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে তা যথাযথ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগীদের থেকে ক্ষতিপূরণের কোনো আবেদন পেলে এবং সরকার থেকে যদি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের দিকটা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করব। এমন নির্মম আচরণ যেন আর কারো সাথেই না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।